বন্ধুরা, আজ চলে আসলাম ভোলা চরপেশন জনতা বাজারের আলীগাঁও গ্রাম। আর এই গ্রামের মানুষের দৈনন্দিন জীবন জীবিকা নির্বাহ সহ নানান চিত্র তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, চলে এলাম প্রত্যন্ত অঞ্চলের জনপদ ধরে। আর এই জনপদ ধরে হাঁটতে হাঁটতে গ্রামের ঐতিহ্যবাহী অনেক কিছু চোখে পড়বে, যেগুলো আপনাদের সামনে তুলে ধরবো, নিজেও দেখবো এবং আপনাদেরও দেখাবো। বন্ধুরা, দেখতে পেলাম একটা খাল, আর খালের ওই পারে রয়েছে একটা গড়, আর এই খালের উপর দিয়ে বয়ে গেছে একটা সাঁকো। আর এই সাঁকোটা বানানো হয়েছে সুপারি গাছ দিয়ে। আর এই ধরনের সাঁকোগুলো বেশিরভাগই খালের উপর দিয়ে বানানো হয় যদি খালের উপরে কোনো বাড়িঘর থাকে। তো এরকম আরো অনেক কিছু আছে যেগুলো আপনাদের চলতে চলতে দেখাবো। বন্ধুরা, হাঁটছি একেবারে কাঁচা মাটির রাস্তা দিয়ে। আর এরকম কাঁচা মাটির রাস্তাগুলো একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মধ্যে ছাড়া শহর অঞ্চলে দেখা যায় না বললেই চলে। আর এই জন্যই গ্রাম অঞ্চল ভালো লাগে, কারণ আমরা শহরে থাকতে থাকতে মনে হয় যেন কি যেন একটা মধ্যে আবদ্ধ হয়ে আছি, দম আটকে আসে। আর এই দম আটকালো থেকে বের হতে আমাদের আসতে হবে এরকম প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলোর মধ্য দিয়ে, আর এইরকম কাঁচা মাটির মধ্যে দিয়ে আমাদের হাঁটতে হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা টিনের চালা বাড়ি। আর গ্রামের বাড়িগুলো বেশিরভাগই এরকম টিনের চালা, তার হচ্ছে খড়কুটার যেসব বাড়িগুলো আছে, এগুলোর মাধ্যমেই গ্রামটা ফুটিয়ে ওঠে, গ্রামকে একদম ফুটিয়ে তোলে। আর এগুলোই হচ্ছে ঐতিহ্য, টিনের চালা বাড়ি, তারপর হচ্ছে খড়কুটার বাড়ি। বন্ধুরা, পাশে দেখতে পেলাম একাকি একটা বাড়ি। দেখুন কি সুন্দর চমৎকার ভাবে সারিবদ্ধ ভাবে সুপারি গাছগুলো রয়েছে, একদম সাজানো গোছানো। পিছনে একটা টিনের চালা বাড়ি। আর গ্রামের সৌন্দর্য হচ্ছে এরকম গাছগাছরা, এরকম একাকি বাড়ি, এগুলোই হচ্ছে সৌন্দর্য। আর বেশিরভাগ মানুষই এরকম একাকি বাড়িগুলোতে সুপারি গাছ, বিভিন্ন গাছগাছরা লাগিয়ে জীবনযাপন করে থাকেন। বন্ধুরা, এই চলার পথে দেখতে পেলাম আরেকটি চমৎকার চিত্র। আর সেই চিত্রটি হচ্ছে এই শাখা খালের মধ্য দিয়ে বসানো হচ্ছে ব্যাগজাল। আর এই ব্যাগজাল হচ্ছে অনেক পুরানো ঐতিহ্য, যে ঐতিহ্য এখন পর্যন্ত রয়ে গেছে, এখন পর্যন্ত চলছে। এখন পর্যন্ত এই ব্যাগজাল দিয়ে মাছ ধরছেন একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষজন, যারা খালের আশপাশে বসবাস করেন, তারাই এই ব্যাগজাল দিয়ে মাছ ধরে থাকেন। এই ব্যাগজাল গ্রামের অন্যতম একটি ঐতিহ্য বলা যায়। বন্ধুরা, এই গ্রামের মাঝে দিয়ে এতক্ষণ পর্যন্ত হাঁটলাম, চললাম, কোনো ধরনের কোনো শব্দ, কোনো ধরনের পিটাপিটি, মারামারি বা কোনো ধরনের হইচই কোনো কিছু শুনতে পেয়েছেন? কোনো কিছুই কিন্তু নেই। এটাই হচ্ছে গ্রামের শান্তি। আর গ্রামের শান্তি পেতে হলে অবশ্যই আপনাদের গ্রামের মাঝে আসতে হবে, ঘুরতে হবে, বেড়াতে হবে। যদি পারেন গ্রামে কোনো আত্মীয় স্বজন বানাবেন। আবার এটা করতে যায় না, আত্মীয় স্বজন বানাতে গিয়ে বিয়ে শাদী বা প্রেম টেম করে আটকা পড়েন না। এইটা করে আবার কেউ আবার আত্মীয় স্বজন বানাইতে যায় না। যদি লিগালি কোনো আত্মীয় স্বজন বানাইতে পারেন, বিয়ে শাদী করতে পারেন, সেটা হচ্ছে আলাদা বিষয়। তো যাই হোক, গ্রামের মাঝে আসলেই সত্যি অনেক শান্তি, যে শান্তিগুলো শহরে কখনই আপনি পাবেন না। শহর একটা হচ্ছে যানজটের জায়গা, কোলাহলের জায়গা, গ্রাম হচ্ছে একটা শান্তির জায়গা। বন্ধুরা, চলতে চলতে দেখতে পেলাম একটা সরিষার আবাদি। আর এই সরিষার আবাদিতে ফুল ঝরে যাওয়ার পরে এসেছে সরিষা। দেখুন অনেক চমৎকার সরিষা এসেছে, এগুলো আরো পাকবে, এখন মোট ডেগা। এগুলো যখন পাকবে তখন কেটে ফেলা হবে। আর হ্যাঁ বন্ধুরা, জানিয়ে রাখি, এখন আমি যে জায়গাটি দিয়ে হাঁটছি এটি হচ্ছে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের একটি খাল পার। আর এই খাল পার দিয়ে হেঁটে বেশ ভালোই লাগতেছে, একেবারে নিঝুম নিরিবিলি, খুবই ভালো লাগে। বন্ধুরা, এই খাল পার দিয়ে চলতে চলতে দেখতে পেলাম আরেকটি সুন্দর চিত্র। আর সেই সুন্দর চিত্রটি হচ্ছে, দেখতে পাচ্ছেন কত চমৎকার একটি সুপারির বাগান। আর এই সুপারির বাগানগুলো আমাদের এই ভোলা জেলায় প্রচুর পরিমাণে রয়েছে। প্রত্যেকটা বাড়ির আঙ্গিনায় এবং রাস্তাঘাটের পাশে দেখবেন এরকম সারিবদ্ধ সুপারি গাছগুলো লাগানো থাকে। যদি কেউ ভোলা জেলায় এসে থাকেন, একেবারে খুবই সুন্দরভাবে সারিবদ্ধভাবে সুপারি গাছগুলো লাগিয়ে রাখা হয়েছে। বন্ধুরা, চলে আসলাম খিরই ক্ষেতের আবাদিতে। আর এই খিরই ক্ষেতের আবাদির যে চিত্র, সবুজ শ্যামল যে চিত্র, এই চিত্রটা সত্যি অসাধারণ। মানুষ বলে না, সবুজ শ্যামল শস্যে ভরা আমাদের এই বসুন্ধরা, ঠিক তেমনই চিত্র ধারণ করে আছে এই খিরই ক্ষেতটি। আর এই খিরই ক্ষেতে যে খিরইগুলো দেখা যাচ্ছে, এই খিরইগুলো এখনো ছোট ছোট আসতেছে। এখন পর্যন্ত মনে হচ্ছে তেমন কাটা দেয়নি, তবে যতটুকু শুনেছি একটা কাটা সম্ভবত দিয়েছে,
খিরইগুলো। আর এই খিরইগুলো কেমন হয় এটা বেশ ভালো করে আমরা সবাই জানি। আর এই খিরইয়ের চাহিদা থাকে বেশিরভাগ গরমের সিজনে। এই খিরই আর হচ্ছে শসা, এই দুইটা কিছুটা বলা যায় টেস্ট একেবারে কাছাকাছি, তবে কিছুটা ডিফারেন্ট তো অবশ্যই আছে, তবে সে ডিফারেন্ট স্বাদটা কি এখন পর্যন্ত অনেকে আমরা বুঝতে পারি না। তো যাই হোক, এই চিত্রটা দেখে বেশ ভালোই লাগলো। আর কথা বলার চেষ্টা করব এই খিরইয়ের আবাদির যিনি মালিক তিনার সাথে। এই খিরইয়ের আবাদিটা ফড়ি দেওয়ার জন্য এখানে একটা সুন্দর একটা টং বানানো হয়েছে। সুপারি গাছের যে বাইল, এই বাইল দিয়ে সুন্দর একটা চমৎকার একটা টং বানানো হয়েছে এই খিরই আবাদিটা ফড়ি দেওয়ার জন্য। তো এখানেই আছেন এই খিরইয়ের আবাদির যিনি মালিক তিনি, তো তিনার সাথেই এখনই কথা বলবো। এখানে কত টাকার খিরই করা হয়েছে, কত টাকা কি করা হয়েছে, সমস্ত সবকিছু বিস্তারিত এখনই জানবো। দাদা, শরীর স্বাস্থ্য আল্লাহর মধ্যে ভালো আছে? বাসার সবাই ভালো আছে? এই আবাদি তো আপনার? কত টাকার খিরই লাগাইছেন? 8,000 টাকা আমাদের খরচ হয়েছে। 8,000 টাকা খরচ হয়েছে। কত টাকা আসবে বলে মনে হচ্ছে আপনার? কত 40 আসবে ইনশাল্লাহ? যাক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই খিরইয়ের আবাদি করতে আপনার কি কি পরিশ্রম করতে হয়েছে একদম শুরু থেকে বলেন। কি প্রথম জমিতে সার দিতে হয়, জি, 4টা সার দিতে হয়, মরিচ দিতে হয়, কালো সার, লাল সার, জিপ সার, সাদা সার, জি, এগুলি মুন্যা দিয়া, মই দিয়া, জি, কান্দি করিয়া বিচি লাগাইতে হয়, জি। যারা থতলা থতলা লাল সার, সাদা সার গুলিয়া দিছি। অনেক শ্রম দিতে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে। কালা সার, সাদা সার গুলিয়া দিতে হয়েছে, আচ্ছা পানি দিতে আচ্ছা হয়েছে। দাদা, বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগিয়ে যাব। তো এইটুকু জানতে চাচ্ছি যে এই খিরইগুলো লাগানোর কত মাস পরে, মানে যে বিচিগুলো লাগানোর কত মাস পরে খিরই আসে? 2 মাস। 2 মাস, 2 মাস লাগে। 2 মাস। আচ্ছা, কত ধাপে আপনারা খিরই কাটতে পারেন এই যে আবাদি থেকে? অন্তত 7-8 ধাপ লাগবে। 7-8 ধাপে খিরই কাটতে পারেন। এই পর্যন্ত কয়টা ধাপে বিক্রি করছেন বা কয়টা ধাপে কাটছেন? অবাই এক ধাপ। ঠিক আছে দাদা, ধন্যবাদ। চেয়েছিলাম না এই খিরইয়ের আবাদির ভিতরে ঢুকবো, কিন্তু আস্তে আস্তে একেবারে খিরইয়ের আবাদির ভিতরেই চলে এলাম। যদি বেশি দূর পর্যন্ত আমার হাঁটাটা ঠিক হবে না, কারণ হচ্ছে বেশি দূর পর্যন্ত হাঁটলে হয়তো দেখা গেছে গাছ নষ্ট হয়ে যেতে পারে। তারপরও এখানে যে দাদা রয়েছেন যিনি এই আবাদির মালিক, ওই দাদাই পারমিশন দিয়েছেন যে সমস্যা নাই, ভিতরে যান, যে দেখান কি চমৎকার খিরইয়ের আবাদি। এত চমৎকার খিরইয়ের আবাদি আমি এর আগে কোনো সময় দেখি নাকি আমি এরকম আবাদির মধ্যে কখনো আমার আশাই হয় না। এই সর্বপ্রথম খিরইয়ের আবাদিতে আমার আশা। বন্ধুরা, আমরা সবাই জানি একজন কৃষকের আয়ের উৎস হয়ে থাকে বিভিন্ন ফসল ফলানোর মধ্য দিয়ে। আর এই ফসল ফলানো থেকে যে আয় উপার্জন হয় তা দিয়ে পরিবারের যোগান দিয়ে থাকেন কৃষক ভাইয়েরা। গ্রামে যেসব বাড়িঘর গুলো থাকে, এই বাড়িঘর গুলোর আশেপাশে অনেক কিছু গাছগাছরা করা সম্ভব হয়। যেমন হতে পারে সুপারি গাছ, তারপর হচ্ছে নারকেল গাছ, আম গাছ, জাম গাছ, এরকম বিভিন্ন অনেক ফল ফ্রুট গাছগুলো লাগানো সম্ভব হয় একমাত্র গ্রাম অঞ্চলেই। আর এগুলো গ্রাম অঞ্চলে বেশিরভাগ হয়, শহরে হয় না যে তা না, হইলেও খুব কম, কিন্তু গ্রাম অঞ্চলে সবচেয়ে বেশি হয়। আর এগুলো গ্রাম অঞ্চলে করার সুবিধা বেশি। বেশ অনেক সময় ধরে এই জায়গাটিতে থাকার পরে এখন আস্তে আস্তে করে বের হয়ে যাচ্ছি এখন সেই খালপাড়ের যে রাস্তাটি, সেই রাস্তাটির দিকে। এই খালপাড় দিয়ে চলার পথে দেখতে পেলাম আরেকটি সুপারি গাছের সাঁকু। দেখুন কি চমৎকার ভাবে সুপারি গাছের সাঁকু দেওয়া হয়েছে। আর এই সাঁকু পেরিয়েই ওই পারে যেসব মানুষজন ঘরবাড়ি করে বসবাস করেন তিনারা যেয়ে থাকেন। এই গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পালং শাকের বীজ। পালং শাক ছোট থেকে বড় হয়ে এই গাছগুলো থেকে এখন পালং শাকের বীজ হয়েছে। আর এরকম পালং শাকের বীজ আমি আর কখনো দেখিনি, এই প্রথমবারের মতো দেখেছি। বেশ ভালোই লাগলো। এই খালপাড়ে এখন যে জায়গাটি দিয়ে হাঁটছি, দুই পাশে প্রচুর পরিমাণে সুপারি গাছ, আরো বিভিন্ন ধরনের গাছগাছরা রয়েছে, একেবারে জাপসানো গাছ। আর এই ধরনের চিত্র সত্যি আসলেই অমায়িক সুন্দর, যা কোনো বলেও ভাষায় প্রকাশ করা যাবে না। এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটি হচ্ছে বিশাল বড় একটি আবাদি। আর এই আবাদির মাঝে দাঁড়িয়ে আছি আমি। আর এটাই হচ্ছে গ্রামীণ বসতির বা গ্রামীণ যে চিত্র, এটাই হচ্ছে সেই আসল চিত্র। এই বিশাল বড় আবাদির মাঝে অনেক ধরনের শস্য শ্যামল গাছ রয়েছে, তারই মধ্যে রয়েছে একটি রসুন গাছের আবাদি। আর এই ধরনের এই আবাদিগুলো একমাত্র গ্রাম অঞ্চলের দিকে দেখা যায়, শহরে এই ধরনের এই জিনিসগুলো কখনই হয় না। আর এই জন্যই গ্রামের রূপ, গ্রামের চিত্র সত্যি অসাধারণ, অনেক সুন্দর। আর এই জন্যই গ্রাম হয়ে থাকে
মায়ায় ঘেরা। আর এর জন্যই শহর থেকে শুরু করে গ্রামের প্রত্যেকেরই এই গ্রাম অঞ্চল খুবই ভালো লাগে। চলে এলাম একটা সুন্দর একটা গাছের নিচে, কারণ অনেকক্ষণ পর্যন্ত সবাই মিলে হাঁটতেছিলাম। আর এটাই হচ্ছে গ্রামের আসল মজা। সারাক্ষণ গরমের তাপের মধ্যে দিয়ে ঘোরাফেরা করার পরে গ্রামের অনেক মানুষ এরকম গাছের নিচে এসে দাঁড়ান একটু নিজেকে শান্তি দিতে, বাতাস পাওয়ার জন্য, আরামদায়কভাবে সময় কাটানো যায়। তোমরা এই গাছের নিচে এসে দাঁড়ায় তোমার কাছে কেমন লাগতেছে? ভালো। এই বিশাল বড় বিলের মাঝে রয়েছে বিভিন্ন ধরনের শস্য শ্যামল গাছের আবাদি, যেমন এই মিষ্টি আলুর আবাদি রয়েছে, তারপরে হচ্ছে রসুনের আবাদি রয়েছে, বাদামের আবাদি রয়েছে। এই সমস্ত সব শস্য শ্যামল গাছগুলো থেকে যেসব ফলনগুলো হবে, এই ফলনগুলো হওয়ার পরে দেখা গেছে বাজারের যেসব পাইকাররা আছে পাইকারদের কাছে বিক্রি করবে। বিক্রয় করার পরে দেশের বিভিন্ন অঞ্চলে এবং শহর অঞ্চলেও নিয়ে বিক্রয় করা হবে। শুধু তাই নয়, নিজেদের খাবারেরও চাহিদা মিটায়। যারা কৃষি কাজ করেন তাদের নিজেদেরও খাবারের চাহিদা মিটাবে এই ফলনগুলো থেকে। এখন হেঁটে যাচ্ছি বিলের যে আইল বা জাঙ্গাইল যাই বলা হয় না কেন, এই আইল বা জাঙ্গাইলের উপর দিয়ে। আর এই আইল বা জাঙ্গাইলের দুই পাশে রয়েছে কলই গাছ, যে কলই গাছগুলো থেকে এখন কলই এসেছে। আর এই কলই গাছগুলো জায়গা যখন থাকে তখন আমরা এই কলই শাকগুলো খেয়ে থাকি। আর এখন এই কলই শাকগুলো বড় হয়ে এখন ওই কলই গাছ থেকে কলই এসেছে, যেগুলো যারা কৃষি উৎপাদন করেন বা যারা জমির মালিক তাদের একটা আয়ের উৎস হবে এবং নিজেদের খাবারের চাহিদা মিটাবে। নিজ এলাকার মানুষের চাহিদা মিটিয়ে রপ্তানি করা হবে দেশের বিভিন্ন অঞ্চল সহ শহর অঞ্চলে। এই বিলটিতে এসে দেখতে পেলাম খুব চমৎকার একটি পেঁয়াজের আবাদি। দেখুন কত সুন্দর এবং সারিবদ্ধভাবে পেঁয়াজের মুকুলগুলো হয়েছে। আর এই মুকুলগুলো রান্না করে খাওয়া যায়, তারপর হচ্ছে বিভিন্ন বাজির সাথে ভেজেও খাওয়া যায়। এই বিশাল বড় বিলের আবাদিগুলোতে নানান ধরনের ফসল ফলানো হচ্ছে, যে ফলানো ফসলগুলোর অনেক ফসলেরই আমার নাম না জানা। তবে হয়তো ফসলগুলো গ্রামের মানুষেরা কেউ কেউ শুধু নিজেদের খাবারের চাহিদা মেটানোর জন্য ফলাচ্ছে, আবার কেউ বা বিক্রয় এবং নিজেদের খাবারের চাহিদা মেটানোর জন্য এই ফসলগুলো ফলিয়ে থাকেন। আপনাদের যে বলেছিলাম গ্রামে থাকার অনেকগুলো সুবিধা আছে, তার মধ্যে এই একটা সুবিধা দেখাচ্ছি। সেটা হচ্ছে দেখুন এই পাশে দেখা যাচ্ছে ধনিয়া গাছ। আর এই ধনিয়া গাছগুলো কিন্তু একেবারে বাড়ির আঙ্গিনায় লাগানো হয়েছে। এই হচ্ছে বাড়ি আর এই হচ্ছে এই ধনিয়া গাছ। আর দেখুন যখন রান্নার কাজে এই ধনিয়া পাতাগুলো ব্যবহার করা হবে তখন কিন্তু এই বাড়ি থেকে দৌড়ে এসে, দৌড়ানো লাগবে না, খুব সুন্দরভাবে আরামসে হেঁটে এসে এই ধনিয়া পাতাগুলো নিয়ে তারপর হচ্ছে তরকারিতে দিতে পারবে। আর সেই তরকারি হবে সুগন্ধি এবং সুস্বাদু, যা স্বাদ বাড়াবে। বন্ধুরা, গ্রামের বাড়িতে এই জিনিসগুলো খুব বেশি উপভোগ করে থাকতাম, যে জিনিসগুলো এখন তেমন একটা দেখা যায় না বললেই চলে। সেই পুরোনো দিনের ঐতিহ্য, সেই ছোটবেলার ঐতিহ্য আবারও চোখের সামনে দেখা দিল। আর সেই ঐতিহ্যটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটা বড়ই গাছ। আর এই বড়ই গাছ থেকে এই যে বাঁশ দিয়ে বাড়ি দেওয়ার পরে বড়িগুলো পরে তারপর হচ্ছে সবাই মিলে টুকিয়ে টুকিয়ে হাতে নিচ্ছেন খাওয়ার জন্য। আর এই ঐতিহ্য সত্যি একেবারে মনকে প্রফুল্ল করে তুলে, একদম মনে করিয়ে দেয় সেই ছোটবেলা। এই যে দেখুন এই বড়ই গাছ থেকে এই সবগুলো বড়ি পাড়া হয়েছে। এই যে গ্রামের মাঝে ছোট ছোট বাচ্চাদের সাথে সময় কাটাচ্ছি, সত্যি অন্যরকম একটা অনুভূতি কাজ করে। সেই ছোটবেলা মনে পড়ে যায়, এই বাচ্চাদের সাথে ঘোরাফেরা করে বাচ্চাদের সাথে সময় কাটিয়ে ইচ্ছে হয় যেন সেই শৈশবে আবারও ফিরে যায়, কিন্তু চাইলেও সম্ভব না, কারণ অতীত সব সময় অতীতই থেকে যায়, অতীত কখনো বর্তমান হয় না। চোখের সামনে বর্তমানে যা দেখি, মানে ছোটবেলার যে স্মৃতিগুলো ফুটে ওঠে সেগুলো এই বর্তমান জিনিসগুলো দেখে দেখেই ফিল করে থাকি। এই গ্রামের বাড়ির আঙ্গিনায় সুপারি গাছের চারার মাচার উপর বসে বাচ্চারা সহ খোশ গল্প আর বাচ্চাদের থেকে কবিতা শুনে এবং প্রাকৃতিক বাতাসের মধ্য দিয়ে দারুণ একটা সময় কাটছে আমাদের। আইরে আইটিয়ে নাই বলা দিয়ে নাও নিয়ে গেল ওয়াল মাসে নাই না দেখে বদল নাচে ওরে বদল ফিরে যা খোকান নাচন
দেখে যা। দেখে যা। অসাধারণ অসাধারণ। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কম না কেন বউ? খোকন খোকন ডাক পারি, খোকন মদের কারবারি, আই রে খোকন ঘরে আই দুধ মাবা, দুধ না খাবার কাকে খায়? এই তো অসাধারণ অসাধারণ অসাধারণ। এই যে এই ছোট বাচ্চাদের মাঝে গ্রামের মধ্যে কাটানোর সময় এগুলো সত্যি একদম অন্যরকম একটা ভালো লাগা কাজ করায়। বাচ্চারা এই বাচ্চাদের সাথে মিশতে গেলে মনটাও কিন্তু অনেক সময় দেখবেন যে বাচ্চাদের মতোই হয়ে যায়, একদম অন্যরকম একটা ফ্রেশনেস কাজ করে। তো নুসরাত, তুমি আরো কিছু কবিতা শোনাতে যাচ্ছ, বলো। আমার মা না হয় তুমি আর কারো মা হলে, ভাবছো তোমায় চিনতাম না, যেতাম না ওই কোলে। এই যে ছোট ছোট বাচ্চাদের মুখে যখন কবিতা শোনা যায় বা বিভিন্ন ধরনের গল্প বা টুকটাক যেসব ধরনের পাকা পাকা কথা বলা, এই জিনিসগুলো শুনতে সত্যি অনেক ভালো লাগে। আর এই ধরনের কথাগুলো একমাত্র বাচ্চাদের মুখে শুনতেই ভালো লাগে। আমি আরেকটা কবিতা বলবো। হ্যাঁ বলো, তুমি আজকে কবিতার ফুলঝুরি বলো। কে বকেছে, কে মেরেছে, কে দিয়েছে গাল, তাই তো কখন রাত করেছে, রাত করেছে ভাত খেইনি কাল। অসাধারণ অসাধারণ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে এতক্ষণ পর্যন্ত ঘোরাফেরা করলাম, কথা বললাম, আড্ডা দিলাম, কেমন লাগলো? ধন্যবাদ। তুমি এদিকে আসো, আসো এদিকে আসো। তালহা কি নাম তোমার? তালহা তোমার চেহারা তো অনেক সুন্দর। দাদিরা চোখ মারে? হ্যাঁ, দাদিরা চোখ মারে, নানু চোখ মারে, কোথায় কোথায় চোখ মারে? বাসা সন্ধ্যা কয়টার সময় ফিরো? রাত হলে ভিড়ি সকালে সকাল হইলে ফিরো, তুমি সন্ধ্যার সময় বাসায় যাও না? তখন তাহলে কি করো? কি করো তুমি? আচ্ছা, শুনেছি তোমাদের এদিকে একটা সূর্যমুখী ফুলের আবাদি আছে, আমাকে নিয়ে যাবা? জি তাহলে যাওয়া যাক নাকি? হ্যাঁ, তাহলে সবাই একসাথে যাই। বাচ্চারা সহ আমরা সবাই উৎসব মুখর ছুটে চললাম সূর্যমুখী ফুলের আবাদির দিকে। বাচ্চাদের এমন উৎসব মুখর ছুটে চলা দেখে মনে হচ্ছে গ্রামের কোনো এক জায়গায় মেলা বসেছে, আর সেই মেলা উপভোগ করতে ছুটে চলছে গ্রামবাসী সবাই। তবে আমার কাছে এই উৎসব মুখর ছুটে চলা দেখে বেশ ভালোই লাগলো। সূর্যমুখী ফুলের যে আবাদি, এই আবাদির পাশে দিয়ে হেঁটে যাচ্ছি। যদিও সূর্যমুখী ফুলগুলো আস্তে আস্তে করে আসতে শুরু হয়েছে, এখন পর্যন্ত ওইরকম ভাবে একদম ঝাপটি বেঁধে জরায়ু ভাবে যেরকম ফুল হয় সেভাবে এখন পর্যন্ত আসেনি। তবে যখন সমস্ত সব সূর্যমুখী ফুলগুলো হবে তখন এই সূর্যমুখী ফুলের আবাদিটা দেখতে বেশ ভালো লাগবে। এই সূর্যমুখী ফুল আর সরিষার আবাদি বেশিরভাগ হচ্ছে মেয়েরা বেশি পছন্দ করে থাকেন, কারণ এই সূর্যমুখী ফুলের আবাদিতে আর হচ্ছে সরিষার আবাদিতে এসে ছবি তুলে থাকেন যখন এই সূর্যমুখী ফুল আর হচ্ছে সরিষা যখন হয়। এটা বলা যায় হচ্ছে এটা একটা রোমাঞ্চকর জায়গা বলা যায়, যারা একটু নিজেকে মনকে প্রফুল্ল রাখতে চান, ঘোরাঘুরি করতে চান তাদের জন্য। এদিকে হচ্ছে সূর্য, কিন্তু সূর্য ক্যামেরায় ধরা পড়ছে না তো। আর এদিকে হচ্ছে সূর্যমুখী ফুলগুলো তাক করে আছে একেবারে সূর্যের দিকে বরাবর, আর এই জন্যই হয়তো এটাকে বলা হয় সূর্যমুখী ফুল। এই সূর্যমুখী ফুলগুলো দেখুন, এই যে আস্তে আস্তে করে আসতেছে, দেখুন একেবারে ছোট থেকে আস্তে আস্তে বড় হতে হতে এরকম বড় হচ্ছে, দেখুন এই যে। আর এরকম বড় হতে হতে আস্তে আস্তে করে মাঝারি সাইজে হচ্ছে, তারপরে মাঝারি সাইজে থেকে বড় হতে হতে একদম অনেক বড় হয়, আর তখন সমস্ত সব পুরো আবাদি মিলে একদম ঝাপটি বেঁধে সুন্দর একটা রূপ ধারণ করে, যে রূপটা দেখে একেবারে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তখন একটা রোমাঞ্চকর একটা পরিবেশ তৈরি হয় এই সূর্যমুখী ফুলের আবাদির। বন্ধুরা, এই গ্রামে অনেক সময় ধরে ঘোরাঘুরি সহ বাচ্চাদের সাথে অনেকক্ষণ ধরেই সময় কাটালাম। এখন সময় হলো বিদায় নেওয়ার। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো স্থানে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এন্ড টেক কেয়ার। আসসালামু আলাইকুম।